কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। কিন্তু এক্ষেত্রে কেটেছে মাত্র একটা বছর। গত বছর রাজ্যের প্রশাসনিক প্রধান নিজে খাদিকুল গ্রামে গিয়ে আশ্বাস দিয়ে এসেছিলেন, কিন্তু তারপরেও সেই পূর্ব মেদিনীপুর জেলারই কোলাঘাটে একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল বেআইনিভাবে মজুত একটি কারখানার গুদামে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসন করছিলটা কি? অন্যদিকে রাজ্য থেকে মাত্র 2 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় শুধু বিরোধীরা কটাক্ষ করছে তা নয়, বিজেপির অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার মন্ত্রী হওয়ার বাসনা পূর্ণ না হওয়ার পরই বিস্ফোরক সৌমিত্র খাঁ। তার মন্তব্য একাধিক জল্পনারও জন্ম দিয়েছে। আমি নিঃসন্দেহে সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো, তা নিয়ে আলোচনা চলবে। কিন্তু শুরুতে আমাদের আলোচনার বিষয়, জিতলেই মন্ত্রী রাজ্য সভাপতি করে দেওয়া ঠিক নয়। বিস্ফোরক সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থেকে জিতেছেন, জয়ী হয়েছেন সুজাতা খাঁ মণ্ডলকে পরাজিত করার পর, এবং এবিপি আনন্দকে সোজা জানিয়েছিলেন যে এই পর্বে সব থেকে সিনিয়র আমি, অতএব আমার মন্ত্রী হওয়া উচিত। এখন মন্ত্রিত্বের সেই আশ পূরণ না হওয়ার পর কি ক্রমাগত একের পর এক কার্যত বিস্ফোরণ ঘটাচ্ছেন? দেখাবো কি বলেছেন। খাদিকুল থেকে শিক্ষা কই, এবার কোলাঘাটে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং একেবারে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করছে যে নাকের ডগায়, প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে বেআইনি বাজির রমরমা কারবার চলছিল, তার মধ্যেও কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়নি কেন? বিরামহীন সন্ত্রাস, মুর্শিদাবাদে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল কর্মী। অভিযুক্ত বিজেপি, সরাসরি রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন শাসক দলের কর্মী, এই মর্মে অভিযোগ করা হচ্ছে। বিজেপি সম্পূর্ণ সেই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কসবা, গুলি বোমাবাজির অভিযোগ। একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণে, কারণ 2 তৃণমূল কাউন্সিলরের মধ্যে যে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে পর্যন্ত বলে অভিযোগ। নিঃসন্দেহে সেদিকেও নজর থাকবে, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে বিস্ফোরণ কার্যত আজকে ঘটিয়েছেন সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে বাংলা থেকে পূর্ণমন্ত্রী হওয়ার আশা তো থাক, ভোটারদের কাছে খারাপ বার্তা যাচ্ছে, কষ্ট অবশ্যই পায়। আপনারা জানেন যে 2 জন গতকাল শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে, আর তারপরে এই বক্তব্য সৌমিত্র খাঁ। তিনি আরো বলছেন যে বারবার দলবদল হয়তো কারণ হতে পারে মন্ত্রিত্ব না পাওয়া হিসাবে। খগেন মুর্মু ফরওয়ার্ড ব্লক থেকে এসেছেন, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং তৃণমূল থেকে এসেছেন, শান্তনু ঠাকুরের পরিবার তৃণমূলের সমর্থক ছিল। আমাকে হয়তো সবাই ভয় পায়, যদি আমি মন্ত্রী হই তাহলে হয়তো বাংলায় রাজনীতি দখল করে নেব। শুভেন্দু অধিকারী ছিলেন বলেই দক্ষিণবঙ্গের 4টি আসন জিতেছে বিজেপি। আর কি বলেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, যা নিঃসন্দেহে অনেকেই বলছেন যে বিজেপির, বিশেষত রাজ্য বিজেপির অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেখুন, এই যে প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী না হওয়া, বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী হলে আশা তো থাকে, কিন্তু হয়তো যেটা সিনিয়র লিডাররা বুঝেছেন সেটা হয়েছেন। এটা আমাদের 2,38,00,000 মানুষ ভোট দিয়েছিল, এটা আমাদের তাদের কাছে একটু খারাপ বার্তা যাচ্ছে। ঠিক কষ্ট পাই ঠিকই আমরা, কিন্তু সব কষ্টের শুরুয়া সবসময় থাকে না। আগেই বলেছিলেন যে মানে তৃণমূলের লেভেল থেকে বা তৃণমূলের সঙ্গে আপনার একটা যোগাযোগ তৈরি হয়েছে। আপনাকে একটা কথা বলি, যোগাযোগ আছে মানে জয়েন করানোর যোগাযোগ, অনেক নেতৃত্বের সাথে যোগাযোগ আছে, কিন্তু সবটাই যে যোগাযোগটা পার্সোনালি যোগাযোগ তো থাকে। আপনি তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? না, তৃণমূল আপনাকে আবার বলে এই তো সবাই ভোট হলো, এখন ভোট নেই, কিছু নেই, এখনই আপনার তৃণমূল কংগ্রেসে যাওয়ার এই কোনো ব্যাপার নেই। তৃণমূল যদি জয়েন করতে বলে বা আপনাকে অফার করে, দেখুন তৃণমূল কংগ্রেস তারা বলতেই পারেন একটা রাজনৈতিক দল, অনেকে গিয়েছেন আবার এসছেন, অনেকে গিয়েছেন আবার এসছেন। আমার এইসব সম্বন্ধে এখন কোনো মানসিকতাই নেই। আপনার যে বারবার দল বদল, এটাই কি আপনার মন্ত্রিত্ব শিখে না ছেড়ার একটা কারণ? হতে পারে, সেটাও হতে পারে, বলা যায় না। আমি তো মনে করি বাংলায় যারা এখনো সিনিয়র পলিটিশিয়ান আছেন বা বাংলায় যারা পলিটিক্সে আজও জিতে আছেন, তারা প্রত্যেকেই দলবদল করে এসছেন। আপনারা যদি দেখেন, খগেন মুন্দা সিপিআইএম থেকে এসছেন, ফরওয়ার্ড ব্লক থেকে এসছেন, নিচে যতগুলো শুভেন্দুদা, আমি, শান্তনু ঠাকুর তার পরিবারও তো তৃণমূল কংগ্রেস ছিল, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং বলুন বা দাদা বলুন, তার দল বদল তো করতেই হবে। কি মনে হয় যে 3বার সাংসদ হয়ে মন্ত্রিত্ব না পাওয়ার মূল কারণ কি? সৌমিত্র খাঁয়ের কি বৈশিষ্ট্য আছে যার জন্য মানে সুকান্ত মজুমদার মন্ত্রী হতে পারেন বা শান্তনু ঠাকুর মন্ত্রী হতে পারেন, সৌমিত্র খাঁ মন্ত্রী হতে পারেন? আমাকে অনেকেই হয়তো ভয় পায়, হয়তো গোটা মন্ত্রী হলে গোটা রাজনীতিটা হয়তো দখল করে নেবে পশ্চিমবঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের অনেক নেতার পারফরমেন্স ভালো। আমাদের শুভেন্দুদা ছিলেন বলেই আজকে আমরা দক্ষিণবঙ্গে যে 4টে সিট আমরা পেয়েছি, শুভেন্দুদার এলাকার 2টো এবং বিষ্ণুপুর পুরুলিয়া, শুভেন্দুদার অনেক হাত আছে। কেন্দ্রীয় মোদিজির
প্রত্যেক জায়গায় প্রচার এসেছিলেন, তাদের অনেক সাপোর্ট আছে, তাছাড়া 4টে সিটও জিততে পারতাম না। একবার জিতলে তাকে মন্ত্রী করে দাও, তাকে একবার জিতলে তাকে রাজ্য প্রেসিডেন্ট বসিয়ে দাও, একবার জিতলে তাকে সর্বোচ্চ জায়গা দিয়ে দাও, এটা ঠিক না। এই জায়গাটা আমাদের ভাবতে হবে আর কিছু। আমি শুরুতে বিমল শঙ্কর নন্দের কাছে আসবো। নিশ্চয়ই বিমলদা খেয়াল করেছেন এই বক্তব্যের শেষ অংশটুকু, একবার জিতলেই তাকে মন্ত্রী করে দাও, একবার জিতলেই তাকে সাংসদ বা একেবারে রাজ্য সভাপতি করে দাও, এই বিষয়টা ঠিক নয়। ঘটনাচক্রে 2019 সালে যখন বালুরঘাটের সাংসদ হয়েছিলেন সুকান্ত মজুমদার, তারপরই তাকে রাজ্য সভাপতি পদে আনা হয় দিলীপ ঘোষকে সরিয়ে। 24 সালে যখন আবার তিনি জিতলেন এবং সাংসদ হলেন, তাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন বিমলদা যে তাহলে এক সাংসদ কি আরেক সাংসদকে নাম না করে সরাসরি নিশানা করছেন? না, উনি যখন নাম করেননি আমি আবার নাম করে কি ওনার সুবিধে করে দেবো নাকি অসুবিধে করবো আমি জানি না। সুতরাং নাম যখন করেননি, তিনি একটা নীতির কথা বলেছেন, সে নীতি ওনার ক্ষেত্রে থাকতেই পারে। কার উদ্দেশ্যে বলেছেন বলে আপনি মনে করেন? সেটা আমি কি করে বলবো, সেটা ওনাকে জিজ্ঞেস করুন। আমি সৌমিত্র তো আমাকে তার সেক্রেটারি রাখেনি, সুতরাং সেই উত্তরটা আমি দিতে পারবো না। আমি শুধু দলের তো স্পোকসপারসন, আমি তো স্পোকসপারসন, কিন্তু যেটা তিনি বলেছেন তার ব্যাখ্যা আমি কি করে দেবো? আমার কথা পরিষ্কার। এই যে বেসুরো লাগছে আপনারা বলছেন, এখন ধরুন আপনি জানি না গান বাজনা করেছেন কিনা, অল্প স্বল্প সারেগামা গানটা আমি জানি। আপনি যখন তানপুরা বাজাবেন, একটা মাস শুদ্ধতা তীব্র হয়ে গেল, আপনি গা শুদ্ধ করছেন, ওটা ইয়ে হয়ে গেল, কোমল হয়ে গেল, আস্তে 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 সেট হয়ে যাবে। তাই প্রথমে একটু বেসুরো লাগে, তারপর সবাই সুরে আসে, অসুবিধে কিচ্ছু নেই। সুতরাং এই কথাগুলো দলের মধ্যেই বললে ভালো হতো। যাই হোক, আগামী দিনে সবাই একসঙ্গেই চলবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আর মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আপনি বলছেন এই যে পূর্ণমন্ত্রী না হওয়াতে মানুষ কষ্ট পাচ্ছে, মানে সেটা সেই কষ্ট লাঘব হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। না, আমি বলছি 18 জন যখন এখান থেকে সাংসদ হলেন আপনাদের, তারপরেও সেই পূর্ণ প্রতিমন্ত্রী জুটলো। এবার এই সাংসদ হয়েছেন 1 ডজন, সেখানেও সে প্রতিমন্ত্রী। এইখানেই তো তৃণমূল আপনাদের বলার এই সুযোগ পেয়ে যাচ্ছে যে এই কারণেই বলা হয়েছিল যে বাংলা বিরোধী বিজেপি। আমি একটা কথা বলি, আমি বলছি তারা তো বলার সুযোগ পেয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, তাহলে আমাকে একটু উত্তরটা দিন। এক সময় তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকারের শরিক ছিল, ইউপিএ সরকারের প্রাণভোমরা নাকি তাদের হাতেই ছিল। তো সেই ইউপিএ সরকার, প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন তুমি 3 থেকে 4টে ক্যাবিনেট নিতে পারো, না হয়নি কেন? 4 জনকে মানে প্রতিমন্ত্রী, খুব একটা খারাপ কথা বলা হয়। আমি বলছি উল্টো কথাটা এইখানেও খাটে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হন, বাংলা থেকে কতজন তৃণমূল সাংসদ ছিলেন? কতজন ছিলেন বাংলা থেকে তৃণমূল সাংসদ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী করা? আমি এবার বাকি অতিথিদের কাছে আসবো। বিজেপি করেছিল। দেখুন শুভ্রজিৎ, আমি প্রথমেই একটা কথা বলি। আপনারা তো মনে আছে 2021 সালে ভরাডুবির পর যখন পশ্চিমবাংলায় ওরা দাবি করেছিলেন বিজেপি যে 200, মানে এইবার 200 পেরোবো আমরা, শেষ পর্যন্ত 77-এ ওরা আটকে গেলেন। সেই সময়ের পর যখন ওই চুলচেরা বিশ্লেষণগুলো হচ্ছিল, সেই সময় বিজেপির রাজ্যের বরিষ্ঠ নেতা তথাগত রায়, এখন তার মতামতের সঙ্গে হয়তো আমার মতামতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যে বিজেপি বা রাজ্য বিজেপি, এরা কামিনী কাঞ্চনে আসক্ত, এরা সত্যি সত্যি রাজনীতিকে এখানে করতে চায় না। আসলে বিজেপির যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে যে কোনো মূল্যে এখানে ক্ষমতা দখল করা, এবং সেইটার জন্য যে যতটা পারা যায় বিষ ছড়ানো, যতটা পারা যায় বিভাজনের রাজনীতি করা, এগুলোই হচ্ছে উদ্দেশ্য। বাংলাকে ভালোবেসে এরা কোনোদিন বাংলায় আসেনি, বাংলাকে ভালোবেসে এরা আসেনি বলেই বাংলার বিরোধীরা কিন্তু একই অভিযোগ তৃণমূলের সম্পর্কে। এবং এই যে দেখুন আগেরবারও যেটা হলো, আমি নিশ্চিত যে আপনি সৌমিত্র খার বক্তব্যটা অত্যন্ত মন দিয়ে শুনেছেন। একটা জায়গায় সৌমিত্র খা বলছেন যে ভোট নেই সামনে, তাহলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বলছি তাহলে তৃণমূল কোথাও কি এই আশা রাখছে যে 2026-এ দোরগোড়ায় সৌমিত্র খা তৃণমূলে যোগ দিলেও দিতে পারে? দেখুন, এটা যদি সেক্ষেত্রে দরজা খোলা রাখবে রাজ্য নেতৃত্ব, তৃণমূলের রাজ্য নেতৃত্ব যদি মনে করেন বা সেরকম ভাবে তাকে নিয়ে হয়তো কোনো লাভ হবে যদি মনে করেন, সেক্ষেত্রে কি করতে পারে আমি সেটা বলতে পারবো না। হতে পারে সেটা সৌমিত্র খানকে, এটা আমি তো সংবাদ মাধ্যমে বেশি দেখছি যে বেশি রোগাইছেন। সত্যি সত্যি এটা এরকম হবে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না, কারণ এরকম পরিস্থিতি কাছে যাওয়ার আগে দ্রুত বিমলদা আমি একটা কথা বলি। আমি যে প্রশ্নটা করেছিলাম তার কেউ উত্তর দেয়নি, দিতেও পারবে না। যেখানে 4টে ক্যাবিনেট মন্ত্রী পাওয়ার কথা ছিল, নিজে একা ক্যাবিনেট মন্ত্রী হয়ে বাকিদের কেন রাজ্যমন্ত্রী করা হয়েছিল, তার কোনো উত্তর নেই। আসলে ইয়েটা ছিল, লক্ষ্যটা ছিল আমি নেতা, আর যেন আমার সমান কেউ না হয়। সুতরাং কে কত বাংলাকে ভালোবেসে আমরা জানি। সমস্ত আমি কাউকে ডিস্টার্ব করিনি, কিন্তু প্লিজ আমার কথা বলি। প্রত্যেকটা যখন সবাই গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে, আরেকজন বসা করে খিল দিলেন। এখানে দেখাতে চাইবো সুকান্ত মজুমদার এখন রাজ্য সভাপতি পদে রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা যখন সামনে আসছে, তখন সুকান্ত মজুমদার বর্তমানে তিনি এখন রাজ্য সভাপতি, তিনি কি বলছেন, এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি এর মধ্যে একাধিক
একাধিকবার কিন্তু নেতৃত্ব এবং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনিই বা কি বলছেন দেখুন। বাংলাদেশ সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। গতবার যাদের জিতেছিলেন তাদের মধ্যে যারা মুখ্য দিকে ছিলেন, আচ্ছা প্রথম দিকের মুখ ছিলেন, তাদের মধ্যে কেউ আগে বিধায়ক থাকেননি, কোনো মন্ত্রী হননি কোনো লেভেলে। তো স্বাভাবিকভাবে তাকে একটা দেশ চালানোর দায়িত্ব হঠাৎ করে তো কাউকে দিয়ে দিতে পারে না। তো স্বাভাবিকভাবে যত সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সড লোক আমাদের রাজনীতিতে বাড়বে, তত আমাদের পূর্ণমন্ত্রী পাওয়ার সম্ভাবনা বাড়বে। রাজ্য সভাপতি পদে নতুন নাম প্রস্তাব করলেন? এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেও নি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি। দিলীপ ঘোষের হাতে দায়িত্ব এলে দিলীপ ঘোষ কি গ্রহণ করবে? আর দিলীপ ঘোষকে আগ্রহী? দেখুন, আগ্রহী না আমি তো বলিনি আমাকে প্রেসিডেন্ট বানাও, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এটা করেছি। আমি 6 বছর 2টো টার্ম পুরো করেছি পার্টির সভাপতি হিসাবে। তখন পার্টিতে লোক কম ছিল, ছোট ছিল। এখন এই 8-10 বছরের মধ্যে আমাদের পার্টিতে অনেক নেতা তৈরি হয়ে গেছে। তারা প্রতিনিধি পঞ্চায়েত থেকে পার্লামেন্টে জিতেছেন, পার্টি এগিয়েছে, বিস্তার হয়েছে। পার্টিতে একটা লোককেই নিয়ে ভাবতে হবে বারবার, এরকম আমি মনে করি না। আর সেরকম যোগ্য লোক আছেন, তাকে দায়িত্ব দেওয়া উচিত, যারা পার্টির নীতি আদর্শ মর্যাদা নিয়ে পার্টি চালাবেন, আর যার উপরে পার্টির কর্মীদের আস্থা থাকবে, সেটা কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন। আমি এখানে সমীর আইচের কাছে আসতে যাবো। সমীরদা, আমি বলছি একেবারে তথ্য পরিসংখ্যান বলছে যে এই রাজ্য থেকে শেষ পূর্ণমন্ত্রী 2012 সালের জুন মাসে যখন প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, তারপরে আর কোনো শেষ পূর্ণমন্ত্রী এই রাজ্য থেকে অন্তত পাওয়া যায় না। আমি বলছি রাজনৈতিক চাপানুতর চলতে পারে, যা বিজেপির অন্দরে এই মুহূর্তে চলছে পূর্ণমন্ত্রী না পাওয়া নিয়ে। তৃণমূল কংগ্রেসও আক্রমণ বাংলা বিরোধী বলে বিজেপিকে করছে, কিন্তু এই ফ্যাক্টকে তো অস্বীকার করা যাবে না। দেখো, আমি আমার কথাগুলো বলার আগে আমি অন্তত তৃণমূলকে আজকে আমি একটা সার্টিফিকেট দিতে চাই যে বহুদিন পরে আমি দেখলাম তৃণমূলের নতুন কোনো সদস্য আমার পাশে বসে আছে। অর্ণব অসাধারণ একটি ছেলে, অসাধারণ ভালো সে লেখে, সে একটি কলেজে প্রফেসরি করে এবং সত্যিকারের ভালো ছেলে। আমি তৃণমূলকে এই জন্যই ধন্যবাদ দিতে চাই যে আপনারা দলে এই ধরনের ছেলেপেলে আনার চেষ্টা করুন। আমি সেই ব্যক্তিগতভাবে আমি জানি ওর কতগুলো ব্যাপারে হয়তো আমি ডিফার করব, কিন্তু তা সত্ত্বেও বলছি যে আমি খুব আনন্দিত হয়েছি, কারণ প্রথম আজকে টেলিভিশনে ওর সাথে আমি প্রোগ্রাম করলাম। ও আমার বহুদিনের পরিচিত। এই ধরনের ছেলেপেলে, যেমন আশুতোষও পাশে বসে আছে, এরা ব্রাইট ছেলে, এরাই রাজনীতিতে আসা উচিত। অন্তত আমরা কিছুটা ভরসা পাই সিনিয়ররা। প্রথম বলে নিই আমি শুভ্র, যেটা অর্ণব একটা কথা বললেন তথাগতদার কথা ধরে, যে বিজেপির নেতারা কামিনী কাঞ্চনে সত্যি উনি ওইটা নিয়েই বসে আছেন। এই তো সমান কথা। আজকে আমরা যদি সন্দেশখালি দেখি, এখানে তো একই জিনিস, কামিনী কাঞ্চন, এই সেম জিনিসটাই চলছে। সুতরাং কেউ আলাদা নয়। রাজনীতির অধিকাংশ লোক বা কিয়দাংশ লোক রাজনীতিকে এমন একটা নোংরা জায়গায় নামিয়ে আনছেন। আমি নিশ্চয়ই বলছি না অর্ণব বা আশুতোষের এরকম করে, আমি কখনোই বলবো না, কিন্তু কিয়দাংশ লোক এটাকে এমন জায়গায় নামিয়ে আনছে যেটা আমাদের দেখতে খারাপ লাগে, দেশের পক্ষে খারাপ। আর যেটা পূর্ণমন্ত্রী, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বামফ্রন্ট আমল থেকে দেখেছি আমাদের রাজ্যের নেতারা, সে যে দলেরই হোক, আমরা যদি একটু স্টাডি করি দেখব তারা সবসময় বিরোধী থাকতে ভালোবাসে। আর বিরোধী ইন দ্য সেন্স, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিছুতেই আঘাত করবো না, সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট যে আমাদের হেল্পটা সেটা আমরা নেব না। কেন? আমরা এখানে অন্যায় অবিচার করব আর বোঝাবো দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দিচ্ছে না। এটা আমাদের ট্র্যাডিশন, আমাদের রাজ্যের, আমাদের বাঙালিদের দুর্ভোগের, এই জন্য তার শেষ নেই। এবং এটাও আরেকটা কারণ, এবং আজকে অবধি বিজেপির কেউ সরাসরি বলছে না যে আমরা বঞ্চিত। আমি সরাসরি কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করে যে বাংলা যখন, আমি আসবো আপনার কাছে, সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে বাংলা জয় না হলে বিজেপিতে কখনো সোনালী দিন আসবে না, সেগুলো কথার কথা। আসলে বিজেপি বরাবরই বঙ্গবিরোধী, এইটা বলার কিন্তু তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এবার সুযোগ খুঁজতে শুরু করে। আশুতোষ, তুমি নিশ্চয়ই এটা মানবে যে পূর্ণমন্ত্রী হলে রাজ্যের ক্ষেত্রে, যে কোনো রাজ্যের ক্ষেত্রে আমি বলছি, কাজ করার অবকাশটা অনেক ব্যাপ্ত এবং পরিধিটা অনেক বেশি হয়। যে কারণে তুমি খেয়াল করে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই লোকসভা নির্বাচনের প্রচার করছেন, তিনি বারবার এই কথা বলছেন যে রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য তিনি কি কি কাজ করেছেন, তার কার্যত ফিরিস্তি তিনি বারে বারে উল্লেখ করেছেন। আমি বলছি সেইখানে একটা পূর্ণমন্ত্রী না পাওয়া, তুমি কংগ্রেস করতে পারো, বিজেপি, সিপিএম, তৃণমূল, যে কোনো দল করতে পারো, রাজ্যবাসী হিসাবে কিন্তু একটা বড় প্রাপ্তিযোগ থাকে, যেটা হয়তো এখনও
হাতছাড়া হলো, মানবে? দেখুন, প্রথমে আমি সমীর আইজকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করব। উনি বলেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা, কিন্তু বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা তুমি যদি তাকাও ভালো করে, আমি তোমাকে একটা ইন্ডাস্ট্রির নাম বলছি, হিন্দুস্তান কেবিলস। দীর্ঘদিন ধরে বন্ধ, খোঁজ নিয়ে দেখো। ওখান থেকে বিজেপির সাংসদ ছিলেন 18 জন, তখন এমপি ছিলেন 2019-এ। কী কাজ করেছে আমাকে একটু বলো তো। আসলে এখন পলিটিক্সটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মোর ওই ফেসবুক পলিটিক্সের মতন, তুই আমায় বল আমি তোকে বলি আর নিজের জায়গা সিকিওর করি। আজকে পূর্ণমন্ত্রী দেবে না কেন? অন্যান্য রাজ্য থেকে এতগুলো পূর্ণমন্ত্রী, কংগ্রেস তো পূর্ণমন্ত্রী দিয়েছিলেন পশ্চিমবঙ্গে, ডেভেলপমেন্ট করেনি। আজকে সুন্দরবন প্যাকেজের কথা বলো, যা যা ডেভেলপমেন্টাল প্যাকেজের কথা বলো, কংগ্রেসের সরকারের করা। তার কারণ আমরা মনে করেছি যে বাংলা সহ গোটা ভারতবর্ষটা আমাদের দেশ। বাংলায় 12টা এমপি জিতেছেন এবং আমার খুব অদ্ভুত লাগছে, মানে তুমি এটা অ্যাকসেপ্ট করবে কি না জানি না, গতকাল আমি ওনাদের বিজেপির যারা শপথ নিয়েছেন আমি দেখছিলাম তারা ইংরেজিতে শপথ বাক্য পাঠ করছেন, কারণ বাংলায় পাঠ করতে কি লজ্জা বোধ হয় কিনা জানি না বিজেপির নেতাদের। এবং আর একটা বড় কথা আমি তোমাকে বলতে চাই যে দিলীপ ঘোষ দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা দলের ভেতরেই আন্দোলন করছেন বেসিক্যালি, এবং উনি কাঠিবাজি কথাটা ইউজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা বুঝতে পারছি বিজেপির এখন যে অবস্থা সেটা হচ্ছে যে কে বিজেপিটাকে নিয়ন্ত্রণ করবে পশ্চিমবঙ্গে। একেবারে নিঃসন্দেহে সেটা কংগ্রেসকেও কিন্তু একটা প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। এগরায় বিস্ফোরণের বছর ঘুরতে না ঘুরতে বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাট। কোলাঘাটের পয়াগ গ্রামে বাজির বেআইনি যে গুদাম, সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু সেই বাড়ি নয়, আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অনির্বাণ বিশ্বাস রয়েছেন এবং রয়েছেন আমাদের সঙ্গে বিটন চক্রবর্তী। আমি শুরুতে এইটা যদি দেখানো সম্ভব হয়, কতটা তীব্র এই বিস্ফোরণ ছিল অনির্বাণ, এবং তার কতটা অভিঘাত চারিদিকে চোখে পড়ছে। শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তমলুকের এসডিপিও এবং তার পাশাপাশি কোলাঘাট থানার আইসি, এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেটা কিন্তু ঘটনাস্থলে এসছে। ঘটনার যে গুরুত্ব সেই গুরুত্ব অনুধাবন করে পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্তের গতি আরও বাড়িয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সিনিয়র অফিসিয়ালস তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। এবং তুমি যে কথা বলছিলে যে ঘটনাস্থল কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে। ডু নট ক্রস যে থাকে, যে টেপ থাকে, সেই টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে গ্রামে এসে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে যে এখানে কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা রয়েছে বা কতদিন ধরে বাজি কারখানা চলছিল, এই বিভিন্ন তথ্য, সেই তথ্য কিন্তু তারা সংগ্রহ করছে। আমরা একবার দেখাবার চেষ্টা করব, আমরা যদি সেই গলিতে প্রবেশ করি তাহলে একবার দেখাবার চেষ্টা করবো। এখানে স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু জড়ো হতে শুরু করছেন, আশপাশের বিভিন্ন পাড়া থেকে তারা আসছেন। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু একেবারে আনন্দ মাইতির যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে পেছনের অংশে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখাতে পারার চেষ্টা করব যে এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে কিন্তু গুদামটি যাওয়া যায়। এবং পুলিশের তরফ থেকে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় যে স্টপ বলে যে টেপ, সেই টেপ কিন্তু ইতিমধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ফরেন্সিক আসবে এবং ফরেন্সিকের তরফ থেকে কিন্তু এসে এখান থেকে নমুনা সংগ্রহ করা হবে। তাই কোনোভাবে যাতে প্লেস অফ অকারেন্স সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণেই কিন্তু স্টপ কশন যে টেপ, সেই টেপ লাগানো হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই আনন্দ মাইতির সন্ধানে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে 1 বছর আগে এগরায় যে ঘটনা ঘটেছিল, যে ঘটনায় কিন্তু প্রায় 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, তারপর কিন্তু প্রশাসন এবং একেবারে এইটাই প্রশ্ন যে প্রশাসনের একটা ঘটনা ঘটে যাওয়ার পর তৎপরতা দেখা যাচ্ছে এবং চারপাশ ঘিরে ফেলা, তল্লাশি করা, এইগুলো দেখা যাচ্ছে। এখন স্থানীয় বাসিন্দারাই প্রশ্ন তুলতে শুরু করছেন যে এই তৎপরতা শুধু যতদিন এই ঘটনা রেশ থাকবে ততদিন, তারপর আবার প্রশাসনের নাকের ডগাতে এইভাবে একেবারে বাধাহীনভাবে বেআইনি বাজির কারবার চলতে থাকবে, প্রশাসন ফিরেও দেখবে না। কি বলছেন স্থানীয় বাসিন্দারা দেখুন একবার। পাড়াটা যদি দেখছেন, পাড়াতে প্রায় সমস্ত বাড়িতেই প্রায় করে, প্রায় 25-30টা হবে। 25 আমার বয়স এখন 42, আমি জন্ম থেকে দেখছি এখানে ব্যবসাটা চলছে এবং তারও আমরা যেটুকু জানি এরা বংশ পরম্পরাই কাজটা করে আসছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তো কোনো লাইসেন্স নেই, ম্যাক্সিমামটাই লাইসেন্স নেই। দুর্গা পুজো, কালী পুজো হয়, সেই সময় দেখি বা সবে বরাতে এরা যখন ব্যবসাটা করতে বসে প্রশাসনের একটা উদ্যোগ থাকে এসে কিছু মালপত্র তুলে নিয়ে চলে যাওয়া। কিন্তু তারপরে যখন সারা বছর চলছে তখন প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না। বা আজকে দেখুন, আজকে একটা ঘটনা ঘটে গেছে, এখন পুলিশ আসতে আসে, কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা দেখতে পাওয়া যায় না সেই অর্থে। বেআইনি কারবার এখান থেকে কোলাঘাট থানা দূরত্ব খুব বেশি হলে 5 কিলোমিটার, এর বেশি হবে না। তাহলে চলছে মানে একদম নখের ডগাতেই চলছে। তাহলে এটাকে আপনি কী হিসাবে দেখবেন? মদত আছে না নেই সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো যে আজকে যখন ঘটনাটা ঘটে গেছে দেখুন, এবার প্রশাসন আসবে, কিন্তু এটা কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে তার ব্যবস্থা তো প্রশাসনের নেই।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিটন, তার কারণ একেবারে স্থানীয় বাসিন্দা বলছেন যে প্রশাসনের নাকের ডগায় বেআইনি বাজির কারবারের কার্যত রমরমা, এবং এটা কয়েকদিন আগে শুরু হয়েছে তা নয়, 30-40 বছর ধরে চলে আসছে। প্রশ্ন সঙ্গত কারণে উঠবে যে কি করছে প্রশাসন। একদম শুভজিৎ, তুমি যেরকম ভাবে স্থানীয় বাসিন্দারা যেরকম ভাবে বললো যে তুমি খেয়াল করবে যে প্রায় 4 দশক ধরে কিন্তু এরকম ভাবে বেআইনি কারবার, বেআইনি বাজির কারবার কিন্তু চলছে এই এলাকায়, এবং তার যে প্রমাণ কিন্তু শুধুমাত্র গতকাল রাত্রিবেলা নয়, 2010 সালেও কিন্তু এই যে গতকাল রাত্রিবেলা যেখানে আনন্দময়ীর বাড়িতে যে গুদাম ঘরে, বাজির গুদাম ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখান থেকে মাত্র 20 মিটার দূরে লক্ষ্মীকান্ত মাইতির যে বাড়ি রয়েছে, যে বাড়িতে এখন কেউ থাকে না, সেখানেও কিন্তু একই রকম ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং সেই সময় লক্ষ্মীকান্ত মাইতির স্ত্রী সহ 2 জন বেআইনি বাজির কারবারি অর্থাৎ শ্রমিক, তা মোট 3 জনের কিন্তু মৃত্যুর মতন ঘটনা ঘটেছিল। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই সমস্ত ঘটনা ঘটার পর কয়েকদিন পুলিশি ধরপাকড় চলে, কয়েকদিন পুলিশের নজরদারি থাকে, আবার যেই সেই অবস্থা। এবং পুলিশ তবে জেলা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে যেরকম ভাবে এলাকায় বাজি যারা কারবারি করে তাদেরকে কিন্তু একাধিকবার সতর্ক করা হয়েছে, অভিযান চালানো হয়, গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু তারা লুকিয়ে চুরিয়ে এইরকম ভাবে বেআইনি ভাবে বাজি তারা তৈরি করে যাচ্ছেন দিনের পর দিন, দশকের পর দশক ধরে। ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে এই বাজি, বেআইনি বাজির কারবার কবে বন্ধ হবে? পুলিশ নিঃসন্দেহে এইটা সঙ্গত প্রশ্ন, এবং এই প্রশ্ন ওঠা উচিত যে এই বেআইনি বাজির কারবার কবে বন্ধ হবে। আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে এইখানে আসতে চাইব। আপনি খেয়াল করেছেন যে স্থানীয় বাসিন্দা বলছেন 42 বছর তার বয়স, তিনি বলছেন জন্ম থেকে আমি দেখে আসছি একটা ঘটনা ঘটে, প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়, কয়েকদিন থাকে আবার যেমনকার তেমন। প্রশ্ন তো এইখানে যে তাহলে এই 30-40 বছর ধরে যে একেবারে কার্যত প্রশাসনের নাকের ডগায় বেআইনি বাজির কারবার চলছে, কার মদত রয়েছে এর পেছনে? আপনি বিশ্বাস করেন কারোর সক্রিয় বা পরোক্ষ মদত ছাড়া এইভাবে দিনের আলোয় বেআইনি বাজির কারবার চলতে পারে? ঐতিহাসিকভাবে খালিমপুর তাম্রশাসন, সন্ধ্যাকার নন্দীর চরিতম কৌটিল্যের অর্থশাস্ত্রে এক ধরনের শাসন ব্যবস্থার কথা বলা আছে, যেখানে বলা আছে যে যখন দণ্ডদানের আইন স্থগিত বা অকার্যকর, আমি ভাবতে চাই না আমি এমন একটা রাজ্যে বাস করি সেখানে এই রকম পরিস্থিতি আসুক। যেটা হচ্ছে যে বাজি একটা ব্যবসা, সেটা যারা করছে তারা আইন মেনে করছে না, বেশিরভাগ ক্ষেত্রে তাদের লাইসেন্স নেই, এগুলো বেরিয়ে আসছে। কোনো একটা দুর্ঘটনায় তাদের ক্ষতি হচ্ছে শুধু নয়, আশেপাশের নিরীহ মানুষগুলোর ক্ষতি হচ্ছে। তাহলে এখানে সবার আগে দায়িত্বটা কার? নিশ্চয়ই পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন যদি বলে আমরা জানতাম না, সেটাও তাদের ব্যর্থতা, এবং জেনে তারা যদি শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে থাকে তাহলেও সেটা কিন্তু তাদের ব্যর্থতা। আর এখানে একটা ছোট্ট কথা আমি বলবো, শুভ্রজিৎ প্লিজ অ্যালাউ মি, আমি আগের কনটেক্সটে একটা কথা শুধু ইনফরমেশন দিতে চাই, যে এই যে বঞ্চনার কথা, বাংলার বঞ্চনার কথা হচ্ছিল, একটা ইনফরমেশন হচ্ছে বিশাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কিন্তু আসামে তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে। এই বঞ্চনা কিন্তু বাংলা সমানে বহুদিন ধরে ফেস করছে, এবং এখনো করলেও একটা পূর্ণমন্ত্রী পেল না, এটা দুর্ভাগ্যের। একেবারে আমি এইখানে সমীর রাইচের কাছে আসতে চাইবো। আমি বলছি প্রশাসন যে সব ক্ষেত্রে নিষ্ক্রিয় এরকমটা কিন্তু নয়। ঠিক আপনি খেয়াল করে থাকবেন, নিশ্চয়ই আপনার মনেও আছে যে একেবারে কোনো রকম প্রায়র ইন্টিমেশন ছাড়া একেবারে কোলাঘাটে যেখানে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি, সেখানে বিকেলের দিকে রেড করা হয়েছিল, যা নিয়ে শুভেন্দু অধিকারী কোর্ট পর্যন্ত চলে গিয়েছিলেন। সন্দেশখালীতে প্রশাসনের যে অতি সক্রিয়তার কথা তো ভোটের সময়ও বারে সামনে এসেছে, অর্থাৎ ক্ষেত্র বিশেষে কিন্তু প্রশাসন অতি সক্রিয়তার অভিযোগ ওঠে এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। সমীরদা, দেখো এটা আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি, কিন্তু এতটা তীব্র ছিল না। কিন্তু বর্তমান শাসক দলের আমলে যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনের যে ভূমিকাটা হওয়া উচিত, কোনোখানে একটা ক্রাইম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ইতিহাসটা ঘাঁটি, 10-11 বছর 12 বছরের ইতিহাস ঘাঁটি, আমরা প্রতিটা জায়গায় দেখবো, অলমোস্ট প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যারা ভিকটিম তাদের বাড়ির লোকজনকে নিয়ে পুলিশ টানাহেচড়া করছে, নয় বলছে ওটা উইথড্র কর। হ্যাঁ, এটা তো একদম আমাদের রাজ্যে এখন জলবাত হয়ে গেছে। এটা বড় একটা ভয়ঙ্কর। এতে কি হচ্ছে? এতে শুধু সাধারণ মানুষ বলছি না, ইভেন যারা তৃণমূলের সাধারণ কর্মী তাদের পরিবারগুলো হচ্ছে। এবং আমার কথা হলো, রাজ্যে তো একটা সত্যিকারের, এটা তো কোনো জয়েন্ট ইসে না, একটা তৃণমূলের সত্যিকারের একটা সুন্দর ইসে সরকার এবং দীর্ঘদিন ধরে চালাচ্ছে।
তা আমরা কেন সাধারণ মানুষ নিরাপত্তা পাবো না? আজকে কেন তৃণমূলে মারপিট হয়ে বা তৃণমূল বিজেপিতে মারপিট হয়ে একটা বিস্ফোরণে ঘটনা ঘটলে কারোর যদি অঙ্গহানি হয়, কারোর যদি প্রাণহানি হয়, এই দেখে কি প্রাণহানি হবে নাকি যে না যার প্রাণহানি হচ্ছে সে তৃণমূলের নাকি বিজেপি? মানুষের প্রাণ চলে যাবে, মানুষের প্রাণ যাচ্ছে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, একদম তাই। কেন মানুষের প্রাণ যাবে? এবং সেখানে প্রশাসন নির্বিকার থাকবে এবং রাজ্য যারা চালাচ্ছেন তারা চুপ করে থাকবেন, উল্টে দেখা যাবে নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হবে, এটা চলতে পারে না। এখানে বিমল শঙ্কর নন্দের কাছে আসবো যে কুণাল ঘোষ বলছেন, কুণাল ঘোষ একদম যখন খাদিকুলের ঘটনা ঘটেছিল একই প্রশ্ন তুলেছিলেন যে বিরোধীরা এই যে গেল রব তুলছে, কিন্তু বিরোধীরা এইটা মাথায় রাখছে না যে বাজি ব্যবসার সঙ্গে একটা বড় কর্মসংস্থান এবং প্রচুর মানুষের রুজি রুটির সম্পর্ক জড়িয়ে রয়েছে, এটাকে আপনারা মাথায় রাখছেন না, রাজনীতির কারণে সমালোচনা করে চলেছেন। চুরির সঙ্গে তো বহু লোকের যোগাযোগ থাকতে পারে, চুরি বিদ্যের সঙ্গে বহু লোকের যোগাযোগ থাকতে পারে, অনেকে করে কমে খায়, তাহলে চুরি বন্ধ করা যাবে না। আসলে একটা কথা বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের স্যার মোহিত ভট্টাচার্য, ওনার নাম, চলে গেছেন পৃথিবী থেকে, ওনার একটা অসাধারণ বই আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। প্রথম লাইনটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য অ্যাকশন পার্ট অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কাজ করবে থ্রু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই রাজ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একেবারে পতন ঘটিয়ে দেওয়া হয়েছে। আমি প্রশাসন, আমি রাজা, আমি মন্ত্রী, আমাদেরই যুবরা, সবাই আমরা। ফলে হচ্ছে কি, ওই নির্বাচনে একবার জিতলাম, কেউ কিছু বললে আমরা নির্বাচনে কিন্তু জিতেছি, নির্বাচনে জিতলে কি করে এগুলো বৈধতা পেয়ে যায় আমি জানি না। যে লোকগুলো বাজির দোকান ইয়েতে কাজ করছে, বেআইনি বাজি, তাদের নিশ্চয়ই অন্য কোনো কর্মসংস্থানের জায়গা নেই, অথবা এই কর্মসংস্থান যেটা বৈধ পথে হতো এখানে তার চেয়ে অনেক বেশি টাকা অবৈধ পথে পায়, এবং স্থানীয় কিছু রাজনৈতিক নেতা বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের অংশের সঙ্গে আমি বারে খাদিকুলের প্রসঙ্গ সামনে নিয়ে আসছি, আমি বলছি তখন 11 জন, তখন তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রশ্ন সামনে এসেছিল, এই 100 দিনের টাকাটা আপনারা আটকে রেখেছেন বলে মানুষ বাধ্য হয়ে বাজি কারখানার দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে, মানে মানুষের যে প্রাণহানি হয় তার দায় কিন্তু বিজেপি বা কেন্দ্র সরকার এড়াতে পারে না। তাদের তো প্রাইমারি বিদ্যাটুকু নেই। আমি এখানে অর্ণব সাহার কাছে আসবো, খাদিকুলের প্রসঙ্গ বারে সামনে আসছে, আমি এই কারণে প্রসঙ্গটা আনছি, তার কারণ স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত 27 তারিখে একেবারে খাদিকুলে গিয়ে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন যে এই ঘটনা চোখ খুলে দিয়েছে। এখন প্রশ্ন এটাই, প্রশাসনের চোখ যদি খাদিকুল খুলে দিয়ে থাকে তাহলে সেই চোখ হঠাৎ বন্ধ করলো কে? দেখুন, বেআইনি বাজি কারখানায় 10 জন মারা গিয়েছেন, 11 জন মারা গিয়েছেন, এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে, আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। যে অর্ণববাবু, স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে যখন আশ্বাস দিয়ে আসেন, স্বাভাবিকভাবে আমরা আশ্বস্ত হতে চাই, মধ্যে সেই জেলাতে আবার একই ঘটনা। আমি শুভ্রজিৎ এই জায়গাটা থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই ঘটনার সঙ্গে মানে সরাসরিভাবে রাজনীতিকে এভাবে যোগ করা এটা মনে হয় ঠিক হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে বেশ কয়েক লক্ষ মানুষ এই বাজি শিল্পের সঙ্গে যুক্ত, এবং বাজি শিল্পটা ক্রমশ যেদিকে যাচ্ছে, এই যে গ্রিন বাজির প্রসঙ্গ এসছে, আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং বা এই সমস্ত জায়গায় যেখানে আমরা বাজি কিনতে যাই, আমরা অনেক সময় তো ওই কালী পুজোর আগে ওখান থেকে বাজি কিনতে যেতাম, আপনি ওখানে যান দেখবেন ওরা হাহাকার করছে। তার কারণটা হচ্ছে যে বাজি শিল্পের যে রমরমা একটা সময় ছিল সেটা কিন্তু নেই। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা এই যে বিরাট অংশের মানুষ, তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে যে তাহলে আমাদের বিকল্প, আমাদের জায়গাটা কি, আমরা কিভাবে বেঁচে থাকবো। এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই তৃতীয় বিশ্বের সেই আশঙ্কা দূর করার দায়িত্ব সরকারের এবং প্রশাসনের। আমার প্রশ্ন যে ক্লাস্টার এবং যে গ্রিন বাজি সেগুলো কতটা এগুলো নাকি খাতায় কলমে রয়ে গেছে। গরিব দেশে শুভ্রজিৎ সমস্ত কাজ এই ধরনের শিল্প এত গরিব মানুষের সঙ্গে যুক্ত থাকেন যে প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে সরকারি নিয়ম নিক্তিতে মেপে কাজ করা সম্ভব হয় না। আপনি বলছেন বিকল্প নেই, আমি বলছি তাহলে এত টাকা খরচ করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শিল্প সম্মেলন করার প্রয়োজনীয়তা কি? আমি বলছি এত মানুষকে কেন জীবনকে বাজি রেখে বেআইনি বাজি কারখানায় যুক্ত হতে হবে? এক সেকেন্ড বলবো শুভ্র, এক সেকেন্ড দেখো, আমি পরিষ্কার অর্ণব যেটা বললো খুব যুক্তিযুক্ত কথা, অর্ণবের যেটা যুক্তি দিয়েছে যে বাজি শিল্পটা চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রক বন্টন হলো ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কাছে আবার গেল
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তিনি জানেন যে নীতিন গাডকারি তিনি গত একেবারে মন্ত্রিসভাতেও সড়ক পরিবহন মন্ত্রী দায়িত্ব সামলেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আর একবার আপনাদের বলবো এই মুহূর্তের বড় খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ সেই পুরনো মন্ত্রকে আবার অমিত শাহর উপরই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদ আবার তাকে দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিংকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। নীতিন গাডকারি যিনি গত মন্ত্রিসভায় অর্থাৎ নরেন্দ্র মোদীর দ্বিতীয় কার্যকালের সময় প্রধানমন্ত্রী হিসাবে যিনি সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, সেই নীতিন গাডকারির ওপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রী পদে আবারও নিয়ে আসা হলো এস জয়শঙ্করকে। এর আগে জানেন যে সচিবের ভূমিকা পালন করেছিলেন, দায়িত্বে ছিলেন, তারপর তাকে মন্ত্রী পদে নিয়ে আসা হয়। সেই এস জয়শঙ্করকে আবারও বিদেশ মন্ত্রী করা হলো। গতকালই শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল, ক্যাবিনেটের মিটিং হয় এবং সেই মিটিংয়ের পর কে কোন মন্ত্রক পাবেন সেই পোর্টফোলিও বন্টন অর্থাৎ মন্ত্রক বন্টন হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী পদে আবারও নিয়ে আসা হলো অমিত শাহকে। প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিংহের ওপরই ফের ভরসা রাখলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আপনারা জানেন যে কে কোন মন্ত্রক পাবেন সবটা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপরে। প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেন যে কোন মন্ত্রকের জন্য তিনি কাকে বেছে নেবেন এবং সেই মতো অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে আবার ফিরিয়ে নিয়ে এলেন নরেন্দ্র মোদী। রাজনাথ সিং যিনি গত মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রকই তাকে আবার দেওয়া হলো। নীতিন গাডকারি তাকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং এস জয়শঙ্কর তাকে বিদেশ মন্ত্রী ফের করা হলো।